নমস্কার, সিনেমার্কির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। আশা করছি আজকের পর্বটা আপনাদের সকলের জন্যই অনেক বেশি কৌতূহল উদ্দীপক হবে, কারণ বাংলা ছবি আমাদের সকলেরই একটি আবেগের জায়গা। আমরা সবাই চাই বাংলা ছবি নিয়ে সেই ধরনের উন্মাদনা থাক, যেই ধরনের উন্মাদনা আমরা অন্য ভাষাভাষীর ছবি নিয়ে, তাদের নির্মাতাদের নিয়ে, তারকাদের নিয়ে দেখতে পাই। আমরা চাই বাংলা ছবি বাণিজ্যিকভাবে অনেক বেশি সাফল্য পাক, যেমন দক্ষিণী ছবি অথবা হিন্দি ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই। একটা সময় বাণিজ্যিক সাফল্য এবং ক্রিটিক্যাল অ্যাক্লেমের ঊর্ধ্বে থাকা বাংলা ছবির এখন কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। বাণিজ্যিকভাবে ছবিগুলি অতটা সফল হয় না। অনেকেই হয়তো মনে করতে পারেন তার একটা কারণ হতে পারে যে ছবিগুলো হয়তো অত উৎকৃষ্ট মানের হচ্ছে না, কিন্তু সেটাও যে খুব সত্যি কথা তা নয়। কারণ দক্ষিণী ছবি অথবা হিন্দি ছবিতে আমরা যে ধরনের ছবি দেখি, প্রত্যেকটি যে খুব উৎকৃষ্ট হওয়ার ফলেই জনপ্রিয় হচ্ছে তাও কিন্তু নয়। অনেকে মনে করতে পারেন বড় বাজেটের ছবি বাংলায় হয় না, সেই জন্য হয়তো বাংলা ছবি বাণিজ্যিকভাবে সফল নয়। সেটাও যে খুব একটা সঠিক নয়, সেটা কিন্তু দক্ষিণী ছবি, সর্বোপরি মালায়ালাম ছবি দেখিয়ে দিচ্ছে। এমন অনেক মালায়ালাম ছবি বাণিজ্যিকভাবে সফল হয়, জনপ্রিয় হয়, যেখানে কিন্তু তথাকথিত বড় বাজেট বা বড় তারকা নেই। তাহলে কেন আমাদের ছবি, আমাদের ভাষার ছবি সেই রকম একটা জায়গা অর্জন করতে পারছে না? সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে, কিন্তু পর্বটা একটু দীর্ঘ হয়ে যেতে পারে, কারণ আমরা বাংলা ছবির গত 4 দশকের ইতিহাস নিয়ে কথা বলবো। সেই জন্য পুরো আলোচনাটা হয়তো একটা পর্বে সীমিত রাখা যাবে না, 2টো পর্বে আলোচনাটা আসবে। এবং আজকে এই আলোচনার প্রথম পর্ব, বাংলা কমার্শিয়াল ছবি কেন শেষ হয়ে যাচ্ছে। বাংলা চলচ্চিত্রের সাফল্য 1980 সালের পূর্বে অনেকটাই কিন্তু নির্ভরশীল ছিল একটি মানুষের ওপর, যার নাম হচ্ছে উত্তম কুমার। উত্তম কুমার মানেই ছবি হিট, এরকম একটা ধারণা কিন্তু বাংলা চলচ্চিত্রে ছিল। এবং তার জীবৎকালে, তার অভিনয়ের কেরিয়ারে উত্তম কুমার তার মৃত্যুর আগে অবধি সেই সাফল্য দিয়ে এসছেন। এবং সেই ধরনের যে বাংলা ছবিগুলো আমরা দেখতাম, যেগুলো পরিবার কেন্দ্রিক এবং পরিবারের পাশাপাশি সমাজেরও বিভিন্ন বিষয় নিয়ে সেই ছবিগুলো কথা বলে, মূলত সেই ছবিগুলো কিন্তু ভদ্র বাঙালির ছবি হিসেবে দেখা হয়। এবং সেই সময় এই ছবি দেখতে কারা যেতেন? মধ্যবিত্ত বাড়ির গৃহবধূরা সেই ছবি দেখতে যেতেন, অথবা তাদের স্বামীদের সঙ্গে সেই ছবি তারা দেখতে যেতেন, এবং সেই ছবিগুলো তারা খুবই উপভোগ করতেন এবং রমরমীয় ব্যবসাও করতো সেই ছবিগুলো। 1980 সালে উত্তম কুমারের মৃত্যুর পর সেই ধরনের ছবিতে যেন একটা খরা এলো। উত্তম কুমারের মতো প্রবাদ প্রদিম একজন নায়ককে, একজন তারকাকে সঙ্গে সঙ্গে রিপ্লেস করার মতো কেউ সেই মুহূর্তে ছিল না। সেই জন্য হয়তো অনেক দর্শক যারা উত্তম কুমারকে দেখার জন্যই মূলত হলমুখী হতেন, তারা একটু সিনেমা হল থেকে বিমুখ হতে শুরু করলেন। কিন্তু সিনেমার যে কলাকুশলীরা, যে ইন্ডাস্ট্রি, তাকে তো এগিয়ে যেতেই হবে। সেই জন্য একটি অন্য সিনেমার ধারা উঠে এলো, যার মধ্যে হরনাথ চক্রবর্তী, অঞ্জন চৌধুরীর মতো পরিচালকেরা উঠে এলেন, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পালের মতো অভিনেতারা উঠে এলেন। সেখানে গল্পগুলো অনেক বেশি সমাজের নিচু তলার মানুষদের কাছে পৌঁছানোর মতো হতে শুরু করলো। শুধুমাত্র মধ্যবিত্তদের মধ্যে গল্পগুলোকে আবদ্ধ করে রাখা হতো না, প্রান্তিক মানুষদেরও সেখানে গল্পের অংশ করে নেওয়া শুরু হলো। এবং তার ফলে কিন্তু আমরা দর্শকদের মধ্যেও অনেক প্রান্তিক মানুষের পার্টিসিপেশন দেখতে পেলাম। আগে হয়তো যেই মানুষগুলো মধ্যবিত্ত বাড়িতে কর্মচারী হিসেবে কাজ করতেন, অথবা সমাজের বিভিন্ন আর্থিকভাবে নিচু স্তরের কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু এবার তাদের রিফ্লেকশন, তাদের জীবনের একটা প্রতিবিম্ব ছবিগুলোর মধ্যে দেখতে শুরু করলেন। যার ফলে তারা কিন্তু আস্তে আস্তে যেই হলগুলোতে সেই মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা এবং তাদের স্বামীরা যেত, এবার কিন্তু তারাও আস্তে আস্তে সেই ধরনের হলে ছবি দেখতে যেতে শুরু করলেন। এবং এই ছবি শুধুমাত্র কলকাতায় সীমিত রইল না, এটা ছড়িয়ে পড়লো মফস্বলে এবং বাংলার বিভিন্ন প্রান্তে। সেখান থেকে কিন্তু বাংলা ছবির বাণিজ্য খুব বড় একটা জায়গায় পৌঁছতে শুরু করলো। 80-র দশক পেরিয়ে যখন 90-এর দশকে আমরা ঢুকলাম, তখন একদিকে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক, এরা যেমন উঠে এসেছেন তারকা হিসেবে, এবং সেই একটি প্রান্তিক ছবি বা প্রান্তিক মানুষদের কেটার করার মতো ছবি যেমন সারা বাংলা জুড়ে তৈরি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সত্যজিৎ, মৃণাল, ঋত্বিক পরবর্তী একটি প্রজন্ম তৈরি হচ্ছে, যারা তথাকথিত আর্ট ফিল্ম বানাতেন। তার মধ্যে অপর্ণা সেন ছিলেন, গৌতম ঘোষ ছিলেন,
বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন এবং এদের পাশাপাশি ছিলেন ঋতুপর্ণ ঘোষ। বাকি যাদের নাম বললাম তারা যেমন খুব কনসিস্টেন্টলি ছবি বানাতেন না, ঋতুপর্ণ ঘোষ কিন্তু প্রায় প্রতি বছরই একটি করে বাংলা ছবি বানাতেন এবং তার ফলে কি হলো, এই যে আর্ট ফিল্ম সেটারও কিন্তু একটা দর্শক আস্তে আস্তে তৈরি হতে আবার শুরু করলো। এবং একদিকে যেমন অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তীদের ছবি রমরমিয়ে ব্যবসা করছে, তেমনি কিন্তু কলকাতার যেই মধ্যবিত্ত দর্শকরা এই ধরনের ছবির সাথে একাত্মবোধ না করতে পেরে হল থেকে বিমুখ হয়েছিলেন, তারা কিন্তু আবার হলে ফেরত আসতে শুরু করলেন ঋতুপর্ণ ঘোষ বা বুদ্ধদেব দাশগুপ্তের ছবির হাত ধরে। তারপরে আবার 2000 সাল বা 2000 সালের যে দশকটা শুরু হলো, সেখানে কিন্তু আমি মনে করি বাংলা ছবির আবার একটা স্বর্ণযুগ দেখা গেল। সেখানে যেমন প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল এদের পাশাপাশি নতুন একটা তারকার প্রজন্ম উঠে এলো, যেখানে দেব এবং জিৎ রয়েছেন। হরনাথ চক্রবর্তী অথবা অঞ্জন চৌধুরী, স্বপন সাহা এদের পাশাপাশি এই বাণিজ্যিক ছবির ক্ষেত্রেও নতুন কিছু পরিচালক উঠে এলেন, যারা তারকা পরিচালক হিসেবে পরিচিত হতে শুরু করলেন। যেমন রাজ চক্রবর্তী সেখানে রয়েছে, পরবর্তীকালে রাজা চন্দ, রবি কিনাগি এনারা। তেমনই কিন্তু ঋতুপর্ণ ঘোষের ছবি শহরের হলগুলোকে আবার ব্যবসায়িকভাবে সফল করে তুলল, মধ্যবিত্ত দর্শকদের ফেরত এনে। চোখের বালি অথবা রেইনকোটের মতো ছবি যখন তিনি একদম হিন্দি ছবির মূল ধারার যারা তারকা তাদের নিয়ে বানালেন, তখন কিন্তু মধ্যবিত্ত বাঙালি যারা আগে বাংলা ছবির খুব দর্শক ছিলেন এবং পরবর্তীকালে তারা হিন্দি ছবি দেখতে শুরু করেছিলেন, যখন তারা দেখলেন যে এই হিন্দি ছবির কলাকুশলীরাই এবং তারকারাই বাংলা ছবিতে অভিনয় করছেন, তখন কিন্তু আস্তে আস্তে ঋতুপর্ণ ঘোষের যে ব্র্যান্ড, সেটার জন্য আবার এই আর্ট ছবির একটা আমরা উত্থান দেখতে পেলাম বাংলায়। সেখানে তারপরে আমরা দেখতে পেলাম অন্তহীনের মতো ছবিগুলো, যেগুলো খুব সফল হলো, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতো, অথবা অঞ্জন দত্তের কিছু ছবি হলো যেগুলো খুব সফল হলো। তো নতুন নতুন এই বাণিজ্যিক ছবির বাইরের ধারার ছবির পরিচালকেরাও কিন্তু উঠে আসতে শুরু করলেন এবং সেখানেও একটা বাণিজ্য আসতে শুরু করলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বাণিজ্যটা কিন্তু মূলত ছিল কলকাতা কেন্দ্রিক। গ্রামের দিকে কিন্তু রমরমিয়ে ব্যবসা করছিল চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, সাথী, এই ধরনের বাণিজ্যিক ছবিগুলো। এবং গ্রামে এবং শহরে দু জায়গাতেই সেই সময় বাংলা ছবির ব্যবসা কিন্তু ফুলে ফেপে উঠছিল। কিন্তু তারপরেই আমরা দেখতে পেলাম 2010-এর যেই দশকটা এলো, সেখান থেকে কিন্তু আবার বাংলা ছবির মোড় ঘুরতে শুরু করলো। সেখানে কিন্তু এই আর্ট এবং কমার্শিয়াল ছবি মিলেমিশে একটা অন্য ধারা তৈরি হলো, যেইগুলো কিন্তু বাংলা ছবিকে শহরের অনেক দর্শক এনে দিলেও গ্রামের বা প্রান্তিক মানুষদের কিন্তু বঞ্চিত করা হলো। এবং তার ফলে বাংলা ছবির একটা বাণিজ্যিক ক্ষয় হলো, যেটা কিন্তু আজ অবধিও চলছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আরেকটি পর্ব প্রয়োজন বলে আমাদের মনে হয়। তাই 2010-এর দশক অথবা 2020-র দশকে বাংলা ছবি কীভাবে পরিবর্তন হলো, সেগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। যদি আমাদের আলোচনাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ভিডিওগুলো এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে আগামী পর্বে।